চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত ত্রিগদা 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 ত্রিগদা। সুস্বাগতম। সমস্ত মগধের কাছে আজ তুমি হলে নায়ক, বীর, শূরবীর তুমি। এবার দেখো, আমি তোমাকে দেখাবো যে মগধ তার নায়ককে কিভাবে অভ্যর্থনা করে। ধা এটা তো অভ্যর্থনার আরম্ভ কেবল, বীর। এরপর দেখতে থাকো বসন্ত উৎসব পর্যন্ত আরো কি কি হয়। আচার্য, এত বড় পাটলিপুত্রতে ধননন্দের ওই ৮ জন বহুরূপীকে কি করে খুঁজে বার করবো আমরা? তার উপর এখানে চারিদিকে আমাদের সবাই খুঁজে বেড়াচ্ছে। আচার্য, চন্দ্রগুপ্ত, যুদ্ধের সময় সবচেয়ে মূল্যবান নীতি হল সবকিছুর সঠিক খোঁজ খবর। শত্রুপক্ষের সব তথ্য আর পরিকল্পনা আমাদের অনেক কিছু বলে দিতে পারে। আর যখন আমরা সেগুলো জানতে পেরে যাই, তখন এগুলি আমাদের ব্যূহ রচনাকে শুধু শক্তিই দেয় না, আত্মবিশ্বাসও দেয়, আর তাকে ধারালো করে তোলে। সামরিক মাহাত্ম্যের প্রয়োজনীয় তথ্যের মাধ্যমে অনেক বড় বড় যুদ্ধের পরিণামও পাল্টে যায়। আর বর্তমানে এই কার্য আমাদের সূত্র ধননন্দের রাজপ্রাসাদে বসে তার সুরক্ষা ব্যবস্থার থেকে লুকিয়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করছে। এইবার দেখো আমার পালা। এবার তুমি ফেলো। প্রণাম সিঞ্জিনী। আমার প্রিয় বিষকন্যারা, তোমরা সবাই প্রস্তুত তো? হ্যাঁ সিঞ্জিনী। কি করতে হবে আমাদের? বিষকন্যারা, এটা তোমাদের প্রথম অভিযান। অনুপ্রভা, তুমি প্রথম কাজটা খুব চতুরতার সঙ্গে করেছো। এখন আচার্য তোমার জন্য পরবর্তী আদেশ হলো যে বসন্ত উৎসবের আগের রাত্রে চতুরাননকে নিজের রূপের মুখে ভুলিয়ে এতটাই নেশাগ্রস্ত করে দেবে তুমি যে সে এই যে চেতন হারাবে আর কখনোই তা ফিরে আসবে না। যথা আজ্ঞা সিঞ্জিনী। বাকি তোমরা সবাই মগধের কোনো না কোনো আধিকারিকের কিংবা কোনো মন্ত্রীর প্রিয় পাত্রী তোমরা, সেই জন্য তোমাদের জন্য আচার্যর আদেশ হলো তোমাদের চেনা পুরুষদের কাছ থেকে ধননন্দের বহুরূপীদের ব্যাপারে খোঁজ খবর নেবে তোমরা। আর এটার জন্য যা যা করার দরকার হবে সবকিছু করবে, কিন্তু মনে রাখবে কেউ যেন তোমাদের উপর সন্দেহ না করে। জয় ভারত মাতার জয়। জয় ভারত মাতার জয়। কিন্তু আচার্য, ধরুন যে আমরা ওই বহুরূপীদের চিনেও ফেললাম, কিন্তু তাতে কি? আমরা এইটা কি করে সুনিশ্চিত করব যে বসন্ত উৎসবের উৎসব ক্ষেত্রতে আসল ধননন্দই আসবে? আমরা যদি বহুরূপীদের বন্দীও বানিয়ে নিই বা মেরেও ফেলি, আমার তো কিন্তু জানতে পেরে যাবে, আর ওর অবশ্যই এই সন্দেহ হবে যে কিছু গন্ডগোল রয়েছে।
ঠিক বলেছ চন্দ্রগুপ্ত। ধননন্দের বহুরূপীদের না তো মারা যায়, না তো কোনোভাবে ধরা যায়। আর তাই আমাদের ওদের চিহ্নিত করতে হবে। আচার্য, হ্যাঁ চন্দ্রগুপ্ত, ধননন্দের 8 জন বহুরূপীকে খুঁজে তাদেরকে এমনভাবে চিহ্নিত করতে হবে যে সে যদি তোমার সামনে নিজের সব প্রতিরূপীদের একসঙ্গে অথবা এক এক করে এনে দাঁড় করিয়ে দেয়, তবুও তুমি তোমার চিহ্নের দ্বারা এটা বুঝতে পারবে যে কে বাস্তবিক ধননন্দ আর কে তার প্রতিরূপ। কিন্তু আচার্য, এই প্রতিরূপের ব্যাপারে আমরা জানতে পারবো কবে? আজ রাত্রে। আজ সেই রাত যখন মগধ নরেশের প্রতিরূপীদের সন্ধানে এই পাটলিপুত্রে আমাদের সহস্র চোখ খোলা থাকবে। আজই সেই রাত। যখন প্রদীপের শিখা প্রলুব্ধ করবে আর আসক্ত পতঙ্গ তার উপর এসে পড়বে। আচ্ছা, এতই যখন আমাকে ভালোবাসেন তাহলে বলুন একটা গোপন কথা। তাহলে বলো, মহারাজ ধননন্দের কতগুলো প্রতিরূপ? আজকের রাত সেই রাত হবে যখন দিনের আলোর উজ্জ্বলতা ধীরে ধীরে কমতে থাকবে আর রাত্রির অন্ধকারে লুকিয়ে থাকা সমস্ত রহস্য ধীরে ধীরে উন্মোচিত হবে। আমার পুরুষ যে মগধ সেনাদের সেনাপতি, উনি সুরার নেশার ঘরে সব সত্যি কথা বলে দিয়েছে। বলল মহারাজ ধননন্দের যতগুলো প্রতিরূপ আছে পুরনো বাজারের সামনে একটা কুটিরে থাকে। অনুপ্রভা কিন্তু একদম সত্যি কথা বলছে। আমাদের পরিকল্পনা সফল হয়েছে। জয় ভারত মাতার জয়। জয় ভারত মাতার জয়। আচার্য, আপনার স্বাস্থ্যে ক্রমশ অবনতি ঘটছে। বিশেষ কোনো বিষয় নয়। ঋতু পরিবর্তনের সময় কখনো কখনো এরকম হয়। আমি জল নিয়ে আসছি আপনার জন্য। এ নিন আচার্য। এই হলো সেই ঠিকানা চন্দ্রগুপ্ত। এখানেই তোমায় যেতে হবে, সেই পুরনো বাজারের সামনে সংখল্য কুঠিতে, যেখানে ধননন্দ তার 8 জন প্রতিরূপকে লুকিয়ে রেখেছে। কিন্তু সাবধান থেকো চন্দ্রগুপ্ত, বসন্ত উৎসবের মাত্র আর 4 দিন বাকি। তোমার এই গুরুত্বপূর্ণ অভিযানের শেষ পর্যায়ে সব কাজ পরিকল্পনা মাফিক হওয়া যায়। একটা সামান্য ভুল এই অভিযানকে অসফল করতে পারে। আর যদি সেরকম হয় তবে ধননন্দকে এত কাছ থেকে মারার সুযোগ কে জানে আমার কবে পাবে। আমি পুরো সাবধানে কাজ করব আচার্য।
এই রাস্তার উপরে তোমরা নজর রাখো, যেদিকেই ওরা যাক না কেন। কিন্তু একটা ব্যাপারে নিশ্চিত আমি যে ওরা এখানেই কোথাও আছে। একবার ওদেরকে ধরতে পারলে মহারাজ ধননন্দের কাছ থেকে আমরা যথোচিত পুরস্কার পাবো। আপনার কি মনে আছে যে আপনি এখানেই দেখেছিলেন ওকে? অন্ধ মনে হচ্ছে আমাকে? যাও। ওটা আবার চন্দ্রগুপ্ত ছিল না তো? তুমি এখানে কি করছো? আপনিই তো বললেন ওকে খোঁজার জন্য। যাও এখান থেকে। ভদ্রশাল এ বেঁচে আছে এখনো, কিন্তু ও এই জায়গার কথা জানলো কি করে? এর অর্থ হল এ আমাদের পিছু নিচ্ছে আর আমাদের কাছেও চলে আসছে। আমাকে যে করেই হোক ওকে এখান থেকে দূরে নিয়ে যেতে হবে, তা না হলে আচার্য যেখানে লুকিয়ে আছে ও সেটাও জানতে পেরে যাবে। যে করেই হোক ওর থেকে পিছু ছাড়াতেই হবে, কিছু একটা করতেই হবে। আজকে আমরা মারা যাওয়ার পরেও একে অপরের সামনে দাঁড়িয়ে আছি। পাটলিপুত্র তো এটাই ভাবছে, তাই না, যে আমরা দুজনেই মারা গেছি, তাই না? আমিও তো এটাই চাই ভদ্রশাল, যে পাটলিপুত্র আমাকে মৃত ভাবুক। কারণ আমি যেটা করতে চাই সেটা মৃত হয়ে খুব সহজেই করতে পারবো। আরে আরে আরে, এটা তো খুবই খারাপ হয়েছে তোমার সাথে চন্দ্রগুপ্ত। তোমার মুখস্থ খুলে গেছে আমার সামনে। এবার আমি মহারাজ ধননন্দের কাছে গিয়ে বলতে পারবো যে তুমি বেঁচে আছো। এখন এটার জন্য তো তোমার আমায় ধন্যবাদ দেওয়াই উচিত। তোমার মতন একজন ধূর্ত মানুষ আজ আমার জন্য ধননন্দের বিশ্বাস হারিয়েছে। আর তুমিও তো কম মিথ্যে কথা বলোনি ধননন্দকে। আর সে যাই হোক না কেন, কিন্তু আজ পরিস্থিতি এটাই যে তুমি যাই বলো না কেন, যা খুশি করে নাও, ধননন্দ তোমাকে কখনো বিশ্বাস করবে না। তা সেটা আমার জীবিত হওয়ার কথাই হোক না কেন।
সত্যি কথাই বলছো তুমি। আমি ধননন্দের বিশ্বাস হারিয়েছি। সেই জন্য হারিয়ে যাওয়া বিশ্বাস আবার ফিরে পাওয়ার জন্য তোমাকে মেরে তোমার মৃতদেহকে সঙ্গে করে নিয়ে যাব ধননন্দের কাছে। কিন্তু যাবে কি করে ভদ্রশাল? আমি যেতে দিলে তবে তো। এই কে ওখানে? রাজগৃহ যাচ্ছি আমি আমার সেনাদের নিয়ে আসতে। যদি সাহস থাকে তো রাজগৃহে এসে দেখা। আয়। দাঁড়াও। ক্ষমা করে দিও মিত্র। আসলে আমি আর আমার বন্ধুরা এই বর্ষা নিয়ে খেলছিলাম। দুর্ভাগ্যবশত এটা হাত থেকে ছিটকে গেছে। তোমার কোথাও আঘাত লাগেনি তো মিত্র?
বাইরে বেরিয়ে এসেছো কেন? জানোই তো কি আদেশ আছে তোমাদের জন্য। ঘরের বাইরে কেউ যেন না বেরোয়। আমি তো আসলে ক্ষমা চাইতে গেছিলাম। আমার অসাবধানতার কারণে একজন আঘাত পেতে পেতে বেঁচে গেছে। কোন ব্যক্তি? ওই তো। কোথায় গেল? তাহলে ধননন্দের সমস্ত প্রতিরূপ এখানেই বসবাস করছে। ধননন্দের 8 জন বহুরূপীকে খুঁজে তাদেরকে এমন ভাবে চিহ্নিত করতে হবে যে সে যদি তোমার সামনে নিজের সব প্রতিরূপীদের একসঙ্গে অথবা এক এক করে এনে দাঁড় করিয়ে দেয়, তবুও তুমি তোমার চিহ্নের দ্বারা এটা বুঝতে পারবে যে কে বাস্তবিক ধননন্দ আর কে তার প্রতিরূপ। আচার্য, আপনি সবসময় এরকম খোলা জায়গায় খালি পায়ে হাঁটতে এত গুরুত্ব দেন কেন? পৃথিবী, আকাশ, জঙ্গল, মাঠ, ঝিল, নদী, পাহাড় আর সাগর, এই সব আমাদের শ্রেষ্ঠ শিক্ষক। আমরা পুস্তকের থেকেও বেশি এদের থেকে শিখতে পারি। আমাদের শুধু সচেতন থেকে এদের মাঝে সময় অতিবাহিত করতে হবে। বাকি সবাই যখন যুদ্ধে সম্পূর্ণ ডুবে থাকবে, তখন তোমার নিজের পরিবেশ সম্পর্কে জ্ঞান তোমাকে এমন অস্ত্রের যোগান দিতে পারে যার কথা তুমি কল্পনাও করতে পারবে না। আর যখন তুমি বাঁচার জন্য ছটফট করো, তখন তোমার এই প্রকৃতির জ্ঞান তোমার রক্ষক হয়ে ওঠে। আমি কিছু বুঝলাম না আচার্য। গাছেদের থেকে আমরা ধৈর্যের অর্থ বুঝতে পারি, ঘাসের থেকে আমরা টিকে থাকার জেদ বুঝতে পারি। প্রকৃতিতে সব বস্তুর উপস্থিতির একটা নির্দিষ্ট কারণ থাকে। যদি তুমি এই সব কিছুর বিশেষত্ব বুঝতে পারো, তাহলে তুমি সর্বদা শত্রুর থেকে এক কদম এগিয়ে থাকবে। যেমন এই ভালুনি কাঁটা, যদি এগুলো কারুর দেহে ফুটে যায়, তাহলে এর বিষ শরীরে ছড়িয়ে পড়ে, আর দেখতে দেখতেই চামড়ায় বেগুনি রঙের গোল গোল দাগ হয়ে যায়। আর যদি তখনই এর চিকিৎসা না করা হয়, তবে 1 মাসেই এটা ভয়ঙ্কর হয়ে ওঠে, আর 3 মাসের মধ্যে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এই তথ্যগুলি সর্বদা নিজের মস্তিষ্কে ধারণ করে রেখো। কে জানে কখন আর কোন পরিস্থিতিতে হয়তো এর প্রয়োজন পড়তে পারে। নিজের মস্তিষ্কে বসিয়ে নাও, কে জানে কবে আর কোন পরিস্থিতিতে
হয়তো এর প্রয়োজন পড়বে। এই দ্বার রক্ষকদের থেকে সাবধান। এরা এমন ভাবে দাঁড়িয়ে থাকে যেন ওরা কিছুই জানে না, কিন্তু ওরা ওই সময় যাতায়াত করা প্রত্যেকটা মানুষের ওপর নজর রাখে। খুবই ধূর্ত এরা, এদের কাছ থেকে সাবধানে থেকো। চলো। কি ব্যাপার ভদ্রশাল মশাই, আপনি থেমে গেলেন কেন? এমনি মনে একটা প্রশ্ন এলো এখনই। চন্দ্রগুপ্ত শিষ্য তো চাণক্যেরই, তাই না? ও যেরকম, ওর শিষ্যও তো সেরকমই হবে। এও তো আমাদেরকে মিথ্যে বলতে পারে। হতে পারে ও হয়তো রাজগ্রহতে যায়নি, এমনি শুধু আমাদেরকে মিথ্যে বলেছে। বিশাল বড় ধূর্ত আর বিশ্বাসঘাতক এই চন্দ্রগুপ্ত। রাজগৃহ যাচ্ছি আমি আমার সেনাদের নিয়ে আসতে। যদি সাহস থাকে তো রাজগৃহে এসে দেখা। আয়। তাড়াতাড়ি ওই জায়গাটাতেই চলো যেখানে শেষবার আমরা চন্দ্রগুপ্তকে দেখেছিলাম। যদি চন্দ্রগুপ্ত রাজগ্রহের দিকে গিয়ে থাকে তাহলে ওর পায়ের ছাপ উত্তর দিকে কেন যাচ্ছে? ওর তো পূর্ব দিকে যাওয়া উচিত ছিল। আমিও এমন একজন শিকারী যাকে কেউ কোনোদিনও বুঝতে পারেনি, আর না তো আমাকে কোনোদিনও চিনতে পেরেছে। অনুসরণ করেই পায়ের চিহ্নের। ধা তিতে কেটে ধা ধা তিতে तेरा किट धा तेरा किट धा तेरा किट धा तिरकट धा धा तिरकट धा धा तिरकट अरे धा तिरकट धा धा तिरकट धा। আরে শোনো শোনো, দেখো মহারাজ ধননন্দ নেশা করলে কিভাবে হাঁটেন। এটা অন্য কথা যে উনি সবসময় নেশা করে থাকেন। বড্ড মশা কামড়াচ্ছে এখানে। আরে শোনো শোনো, তোমরা ওই গল্পটা শুনেছো?
মহারাজ ধননন্দ আর অমাত্য রাক্ষস মদিরা পান করার জন্য মদিরালয়ে গেলেন। ওখানকার মদিরা বিক্রেতা বলল যে এক ব্যক্তির সারা রাত ধরে মদিরা পান করার মূল্য শুধু 2 স্বর্ণ মুদ্রা। সে যতই পান করুক, সারা রাত মদিরা পানের পর মহারাজ ধননন্দ কেবল একজন ব্যক্তিরই মূল্য দিলেন। জিজ্ঞেস করো কেন? কেননা মূল্য তো ব্যক্তির জন্য ছিল, কিন্তু আমার তো রাক্ষস। বড্ড মশা এখানে। আরে কেউ ধুনো টুনো জ্বালাও, নইলে আমিও আবার আমার ওই 2 বন্ধুর মতো অসুস্থ হয়ে তিরিকিটে ধা হয়ে যাবো। হোসেনকে যদি বসন্ত উৎসবের জন্য কারাগারে না পাঠাতো তাহলে আজকে ও এখানে আমাদের সঙ্গে আনন্দে থাকতো। আরে কিসের আনন্দে? আমাকে দেখো, আমার সঙ্গে কি হলো। মিথ্যে সন্দেহে আমার পত্নী আমার পিছু নিল। আমিও দুঃখ পেয়ে আবার আমার গণিকার কাছে চলে গেলাম। হ্যাঁ, কিন্তু হায় রে আমার দুর্ভাগ্য, সেখানে গিয়ে আমি জানতে পারলাম যে আমার গণিকা কোনো এক ধনীর হয়ে গেছে। কামড়ানোর জায়গা পায় না মুখ পোড়া। সত্যি তো খুব মশা কামড়াচ্ছে। এবার আমাকে খুব শীঘ্র ধনানন্দের বাকি একটা প্রতিরূপকে খুঁজতে হবে। চন্দ্রগুপ্ত এখানে পর্যন্ত এসেছে। এর মধ্যে এমন কি আছে আর চন্দ্রগুপ্ত কোথায়? এই দুটো ব্যাপার আমাকে জানতেই হবে। তাহলে চন্দ্রগুপ্ত, তুমি ধননন্দের কেবল 5 জন প্রতিরূপকে খুঁজে পেয়েছ। বাকি আর একটা রূপকে কোথায় পাওয়া যাবে আচার্য? অবশ্যই পাটলিপুত্রেই, সম্ভবত রাজপ্রাসাদের ভেতরেই। তাহলে আমরা দিগ্বিজয়কে বলতে পারি, ও তাকে মহলে চিহ্নিত করতে পারে। না, দিগ্বিজয় করতে পারবে না এই কাজটা। ওর কাছে এর থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। ওকে সেই কাজেই মনোযোগ স্থির করতে দাও। সমস্যা হলো যে আমাদের যে সূত্র রাজপ্রাসাদে আছে সেও করতে পারবে না এই কাজটা, কারণ তাদের আগেই অন্য কাজ দেওয়া হয়েছে। আর তুমি রাজপ্রাসাদে সময়ের আগে প্রবেশ করতে পারবে না। তাহলে কি করে খুঁজবো ধনানন্দের ওই প্রতিরূপকে? আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে ইঁদুর তার গর্ত থেকে বেরিয়ে আসে। আরো একটা গুরুত্বপূর্ণ কথা আচার্য, ভদ্রশাল বেঁচে আছে। সেটা নিয়ে চিন্তা করো না, সময় এলে বলবো সে বিষয়ে কি করতে হবে। এই সময় আমাদের নিজেদের পরিকল্পনা অনুযায়ী পা ফেলা উচিত। আজ্ঞা আচার্য। সেই প্রতিরূপকে রাজপ্রাসাদ থেকে বের করতেই হবে।
আমি ওকে মহারাজ ধননন্দের অশ্বশালা থেকে বেরিয়ে পালিয়ে যেতে দেখেছি। আচ্ছা, তাহলে তুমি ওই দিকটা দেখো, আমি এদিকটা দেখছি। যাকে যাকে আমি চিনি সব জায়গায় গিয়ে খোঁজ নিয়েছি, কিন্তু যে ধাতুটা আপনি চান সেটা কোথাও পাইনি। কিরকম ধাতু আপনার প্রয়োজন আচার্য? দস্তা, অগ্নিসংযোগ যন্ত্র বানানোর জন্য আমার দস্তা চাই, যা ভীষণ বিস্ফোরণের দ্বারা মুহূর্তে সবকিছু পুড়িয়ে ছাই করে দিতে পারে। অন্যান্য রাসায়নিক আছে আমার কাছে, শুধু কিছুটা দস্তা পেয়ে গেলে এই যন্ত্র নির্মাণ সম্পূর্ণ হতে পারে, যার বিস্ফোরণে যুদ্ধে শত্রুকে বিস্মিত করে আমরা আশাতীত পরিণাম লাভ করতে পারি। আচার্য, আমার মনে হয় না ওই ধাতুটা আপনি কোথাও পাবেন। সেটা পাওয়া একদম অসম্ভব। অসম্ভব? অসম্ভব বস্তুটা কি? যতক্ষণ না কার্য সম্পন্ন হচ্ছে তাকে অসম্ভবই মনে হয়। আপনি আমায় এটা বলুন, এমন কোন রাসায়নিক যার মধ্যে দস্তার অস্তিত্ব রয়েছে, বা এমন কিছু যার মধ্যে প্রাকৃতিক রূপেই দস্তা রয়েছে, বা এমন কোন বস্তু যা দস্তা দ্বারা নির্মিত? এর গয়না তৈরি হয়, বাসন তৈরি হয়। হ্যাঁ, চিকিৎসায় উপকার পাওয়ার জন্যে সুদূর পূর্বের অন্যান্য দেশের লোক তামার পাত্রে জল রাখতেন, এই পাত্রের জলে চানও করত। কিন্তু এই ধাতু খুবই মূল্যবান, সেই জন্য সাধারণত সম্ভ্রান্ত লোক, সামন্ত আর ধনী লোকেদের কাছেই এই ধাতুর পাত্র পাওয়া যায়। আচ্ছা, আপনি যেরকম বাসনের কথা বলছেন সেটা দেখতে কেমন হয়? সাধারণ পাত্রের মতোই। এটা সুদূর পূর্ব দেশ থেকে তৈরি হয়ে আসে, সেই কারণে তার উপর ওখানকার ভাষায় কিছু না কিছু লেখা থাকে, ওখানকার দৃশ্য অথবা চিত্র। আচার্য, রাজমহলে মহারাজ ধননন্দ আর রাজকুমারী দুর্ধরা স্নানাগারগুলোতে এমন কিছু বাসনপত্র রয়েছে যেখানে অন্য ভাষায় কিছু লেখা আছে। আচ্ছা, ওটা কি সাদা রূপোর মতো কিছু একটার পাত্র? হ্যাঁ। যদি তাই হয় তাহলে আচার্য, আপনার ধাতু তো ধননন্দের রাজপ্রাসাদেই পাওয়া গেল, একদম স্নানাগারেতে। মেহেকা, আমাদের যে কোনো মূল্যে সেটা চাই। আগে আচার্য, এখন এই পাত্রটা হাতে পেয়ে গেলে আচার্য যথাশীঘ্র সম্ভব তার প্রয়োজনের অস্ত্র বানাতে পারবেন। রাজকুমারী, আমি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যা যা বলেছিলেন সেই সব ব্যবস্থা করে দিয়েছি। দেখুন রাজকুমারী, আমি স্বীকার করছি যে এই সব কিছু আমিই বলেছি, কিন্তু আপনি কি সত্যিই নিজের মন থেকে এগুলো করতে চান? হ্যাঁ মিহিকা, যদি ক্ষুধার্তদের খাবার খাওয়ালে আর নির্ধনদের দান করলে, চন্দ্রগুপ্তের আত্মা যদি বিন্দুমাত্র শান্তি পায়, তাহলে তার থেকে ভালো কাজ আর কিছু হতেই পারে না। তাহলে আর বিলম্ব নয়, যাওয়া যাক।
রাজকুমারী, এই কাছেই আমার ছোটবেলার এক সখী থাকে। আপনি আজ্ঞা দিলে আমি একবার ওর সাথে দেখা করে আসি। ঠিক আছে, যা। আচার্য, তাহলে পেয়েই গেলাম দস্তা। সুদূর পূর্ব দেশগুলিতে বিশেষ কিছু পাত্র নির্মাণ হয় এই ধাতু দিয়ে। এটা পাওয়া আমাদের জন্য নিয়তির একটি অতি শুভ সংকেত। নিন। শুধু এই একটা ধাতুর কারণেই সম্ভব হচ্ছিল না আমার অগ্নিসংযোগ যন্ত্রের নির্মাণ। সাধারণ পাত্রেরই মতো। শাস্ত্রের শ্লোকের প্রতি বিশ্বাস রেখে চাণক্যের এই প্রয়াস আজ এই অগ্নিকুণ্ডে দগ্ধ হয়ে এই আগ্নেয়াস্ত্র অখণ্ড ভারতের নির্মাণের গাথা রচনা করবে। নতুন সৃজনের জন্য কখনো কখনো সংহারের পথে চলা প্রয়োজন হয়ে পড়ে। এই অতি সংহারক যন্ত্রের নির্মাণ আমি এই জন্য করছি, যাতে নন্দের বিরাট সেনাবাহিনী আর আমাদের ক্ষুদ্র সাধারণ সেনাবাহিনীর মধ্যে সামঞ্জস্য তৈরি হয়। আজ যদি এই প্রয়োগ সফল হয়, তাহলে নন্দরা এটা বুঝতেই পারবে না যে তাদের উপর এটা কি ধরনের আঘাত হলো। এর দ্বারা তাদের উপর এমন অপ্রত্যাশিত আঘাত হবে যে তাদের সামনে মাথা নত করা ছাড়া আর কোনো উপায় বেঁচে থাকবে না। এবার আমার জন্য কি আজ্ঞা আছে আচার্য? আমার এই বার্তা দিগ্বিজয়কে পৌঁছে দিও। আচার্য, যাও। আচার্য, ঠিক আছে, আপনি আপনার কাজ করুন। ভদ্রশাল বেঁচে আছে আর সে চন্দ্রগুপ্তকে দেখেও ফেলেছে। তাহলে সে নিশ্চিতভাবেই ধননন্দের কৃপা লাভের জন্য প্রতি পদক্ষেপে চন্দ্রগুপ্তের পিছু নেবে। আমি জানতাম তুমি বেঁচে আছো।
আমি 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 জানতাম বেঁচে আছো। আমি জানতাম তুমি বেঁচে আছো। আমার মন বলছিল যে তুমি মরতে পারো না। আমি জানতাম যে আমাদের ভালোবাসা এভাবে শেষ হতেই পারে না। এখনো তো অনেক কাজ করা বাকি আমাদের, তাই না? দেখো দেখো, তুমি বেঁচে আছো, তুমি বেঁচে আছো, তুমি বেঁচে আছো। আমি খুব খুশি, খুব 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 খুশি আমি, তুমি বেঁচে আছো। সবাই বলছিল যে তুমি মরে গেছো, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমার মন শুধু বারবার একটাই কথা বলছিল, এটা হতে পারে না। দেখো, আমার মনের কথাই সত্যি হলো। তুমি বেঁচে আছো, তুমি বেঁচে আছো। তোমার কিচ্ছু হতে পারে না বীর, কিচ্ছু হতে পারে না। আমার চন্দ্রগুপ্ত কিছুতেই মরতে পারে না, কিছুতেই না। তুমি এখানে কি করছো? দেখছিলাম যে কিভাবে তুমি আমার আত্মার শান্তির জন্য নিজের পিতার অত্যাচারিতদের মধ্যে আমারই মৃত্যুর কারণে ধন বিতরণ করছিলে। প্রণাম আচার্য। আচার্য, ওই হলো আমাদের লক্ষ্য। ভদ্রভট্ট। আচার্য। যাও, গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে এসো। আজ্ঞে আচার্য। সাবধানে ভদ্রভট্ট, তীর একটার সঙ্গে একটা যেন লেগে না যায়, আর ভেজে যেন না থাকে, কারণ হতে পারে
ওর মধ্যে থাকা রাসায়নিক বিক্রিয়া না করে ফেলে। এর দ্বারা অনেক বড় বিস্ফোরণ হতে পারে। এটা হতেই পারে, এতে বিস্ফোরণ হতেই পারে, আর তাও আবার এত বড় বিস্ফোরণ যে একসঙ্গে কমপক্ষে 10 জন লোক মারা যেতে পারে। আচার্য, আচার্য, আচার্য কি ভাবছেন আপনি? চন্দ্রগুপ্ত যতই ভদ্রশালকে রাজগৃহে বিভ্রান্ত করুক, কিন্তু ভদ্রশাল এত চালাক যে এতক্ষণে সে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে সেখানে তার সঙ্গে কেমন ছলনা হয়েছিল। আমি কিছু বুঝলাম না আচার্য। বুঝতেও হবে আর সামলাতেও হবে, কারণ আমাদের শত্রু সংখ্যায় আরো একজন বৃদ্ধি পেয়েছে। ভদ্রশাল বেঁচেও আছে, আর সে চন্দ্রগুপ্তকে দেখেও ফেলেছে। তাহলে নিশ্চিতভাবেই ধননন্দের কৃপা লাভের জন্য প্রতি পদক্ষেপে চন্দ্রগুপ্তের পিছু নেবে। আমি ভাবছিলাম যদি সে রাজগৃহে না যায় তাহলে এখানে কি করছে? এবার তোমায় যেতে হবে, আমাকেও তাড়াতাড়ি বেরোতে হবে। শোনো, যদি এবার তুমি সারা জীবনের মতো আমার থেকে দূরে সরে যাও, তাহলে আর কি কোনোদিন ফিরে আসবে না? জানি না দুর্ধরা, কিন্তু নিয়তির যা আদেশ আমাদের তা পালন করতেই হবে। একটা কথা বলবো, তুমি আমাকে তোমার সাথে কেন নিয়ে যাচ্ছ না? আমি তোমার সাথে থাকতে চাই। তুমি রাজগৃহে আমার জন্য যা করেছো তার জন্য আমি মন থেকে তোমার কাছে ঋণী, কিন্তু আমার সঙ্গে যাওয়ার বিচার মনে একদম রেখো না, কারণ যে পথে আমি হাঁটছি তাতে অনেক বিপদ রয়েছে। তুমি এটা ভাবলে কি করে যে আমি তোমার সাথে মাত্র কিছু আনন্দ ভরা মুহূর্ত উপভোগ করার জন্য থাকতে চাই? আমি তোমাকে ভালোবাসি চন্দ্রগুপ্ত, আর যতদূর আমি জানি ভালোবাসার অর্থ হলো ত্যাগ, বলিদান। নিজেকে ভুলে গিয়ে যাকে ভালোবাসো তার জন্য বাঁচো। আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। আমি তোমার সাথে থাকতে চাই যে কোনো পরিস্থিতির মধ্যে, তা কোনো আনন্দই হোক বা সংকট, তোমার পরাজয় তোমার জয়ে, সমস্ত সুখে দুঃখে। প্রত্যেকটা মুহূর্তে
কথা দিচ্ছি, তোমার লক্ষ্য পূরণের পথে বাধা হব না আমি। যদি তোমার জীবন আগ্নেয়গিরি হয়ে থাকে তাহলে তাতে পুড়ে মরতে রাজি আছি আমি। যে আগুনে তুমি পুড়ছো সেই আগুনে পোড়ার একটা তুমি সুযোগও দেবে না আমাকে? স্বপ্ন আর বাস্তবের মধ্যে তফাৎ থাকে দুর্ধরা, আর এই তফাৎ দূরত্ব এনে দেয়। যদি আমাদের মনের ভাব নিয়তির দান হয় তাহলে আমি লক্ষ্য প্রাপ্ত করবার আগে আর কিছুই ভাবব না। এই ভাবনাটাও নিয়তির দান। আমাদের হাতে একে অপরের থেকে দূরে থেকে চলাই লেখা আছে। কারণ যতক্ষণ না আমি আচার্যের স্বপ্ন পূরণ করছি আমি আর কিচ্ছু ভাবতে পারবো না। আর এটাই চরম সত্যি। দেখো, ঠিক আছে, যতক্ষণ না তুমি তোমার লক্ষ্য পূরণ করছো আমি তোমার জন্য অপেক্ষা করব। এই প্রশ্নের একটাই উত্তর আমার মাথায় আসছে। সম্ভবত চন্দ্রগুপ্ত মহারাজ ধননন্দের উপর কোনো প্রকার আক্রমণের পরিকল্পনা করছে, কিন্তু কখন, কোথায় আর কিভাবে? শোনো শোনো শোনো, সমগ্র মগধের জন্য, মগধের প্রত্যেক নাগরিককে বসন্ত উৎসব উপলক্ষে আয়োজিত মনোরঞ্জন উৎসবে আহ্বান করা হচ্ছে। এই উৎসবের মুখ্য অতিথি আসাকির রাজকুমার দিগ্বিজয়ের, যিনি নিজের রাজ্যে মগধের শত্রু চন্দ্রগুপ্তকে বীরত্বের সঙ্গে বধ করেছেন, তাকে মহারাজা ধননন্দ বিশেষভাবে সম্মান জানাতে চলেছেন। মহারাজা ধননন্দে, মহারাজা ধননন্দে, মহারাজা ধননন্দে। দিগ্বিজয়? তা যদি চন্দ্রগুপ্ত মারা না গিয়ে থাকে তাহলে এটার অর্থ হচ্ছে যে ও চন্দ্রগুপ্তের সাথে এই পরিকল্পনার একজন সক্রিয় কর্মী, অর্থাৎ মহারাজ ধননন্দের উপর খুব শীঘ্রই আক্রমণ হতে চলেছে। আমি বুঝতে পেরে গেছি তুই কি করতে চলেছিস চন্দ্রগুপ্ত। শোনো, আজ মহারাজ ধননন্দ কোথায় যাবে আর কি করবে উনার সারাদিনের কর্মসূচি আমার চাই। যাও।
আচার্য, যদি আপনি আজ্ঞা দেন তাহলে অগ্নি সময় এই অস্ত্র ছুঁড়ে দিই। না হিরিয়া, কিন্তু আচার্য, আমি জানি আমি যোদ্ধা নই, কিন্তু আমি একজন শিক্ষক। যোদ্ধাদের শিক্ষা দিয়েছি আমি। আমি নিজে গিয়ে দেখে আসছি যে কি হলো। এসো শশাঙ্ক। যে বিদ্যা বহু বছর ধরে শাস্ত্রের শ্লোকের মধ্যে আটকে ছিল, সেই বিদ্যার সাহচর্যেই চাণক্য অগ্নিসংযোগ শাস্ত্রের প্রবর্তন করলেন। আর এবার ওনার মনে হতে লাগলো যে উনি ধননন্দকে শেষ করবেন। জয় ভারত মাতা জয়, জয় ভারত মাতা জয়, জয়। জয় ভারত মাতা জয়।